দলিল দস্তাবেজ, বাসনকোসন, আসবাবপত্র, মণিমালার পালঙ্ক, সাবেকি কয়েক পুরুষের সিন্দুক, জামা কাপড়, 6টা গাই ও বাছুর, সঞ্চিত ধানের বস্তা গোলাঘর থেকে এনে উঠোনের এক কোণে রাখা হয়েছে। এমনকি মণিমালার পানের বাটা, পানের সাজি, অতি প্রিয় জাতি, এবারের একটা সেপ্টেম্বরও আজ বাদ পড়েনি উন্মুক্ত উঠানে খোলা লোকসম্মুখে সকল গরিমা, সকল আভিজাত্য বিসর্জন দিয়ে ভাগের জন্য প্রস্তুত হতে। উঠানের মাঝখানে পাড়ার মুরব্বীরা ভিড় করে বসে আছে অন্তিম লগ্নে এই পরিবারের জবানিকা পাত দেখতে। ভাগাভাগির ব্যাপারটায় তারা বেশ রক্ত। এ সংসারে তারা জুড়তে পারেনি কাউকে, অথচ ভেঙে দিতে সিদ্ধহস্ত। সুবল আর বিমলকে ডেকে নেয় ফুটবল কিংবা মুষ্টিযুদ্ধ খেলা শুরুর আগে সে খেলার নিয়ন্ত্রক যেমনটি করে থাকে ঠিক তেমনটি। মুখোমুখি পরস্পরের সৌহৃদ্য বিনিময়ের মাধ্যমে সামাজিক নিষ্ঠুর হার জিত, লাভ লোকসানের খেলা। সুবল জানে এসব আপেক্ষিক, তবুও সারা সংসার এ খেলায় মত্ত। 10.5 কাঠা জমির ওপর যে বাস্তু ভিটে, সুবল তার কোন দিকটা চায়, উত্তর না দক্ষিণ? সুবল চুপ করে থাকে, মাতব্বরদের প্রশ্নের কোনো উত্তর করে না। বিমল, তুমি বলো। শিক্ষিত ছেলে বিমল বিনম্রভাবে বলে, ছোটকা যা ভালো বোঝে করুক, আমার এই ব্যাপারে কোনো কিছু বলার নেই। বারান্দার এক কোণে সাদা শাড়ি পরে একটা বেতের মোড়ার উপর বসে থাকা মায়ের পায়ের কাছে গিয়ে নিষ্ফবভাবে বসে পড়ে বিমল। এবার আর মোড়লদের বোধ হয় একটু ধৈর্যচ্যুতি ঘটছিল। তিলবৎ ভাগের অসামঞ্জস্যতায় কাকা ভাইপো একে অপরকে হুঁকে হুঁকে যাবে মোরগের লড়াইয়ের মতো, যেমনটি সচরাচর এই গ্রামের ভাগে এরা দেখে অভ্যস্ত। এই রোখো রোখো বলে ভাগের পিঠে ভাগাভাগি করবে, তলায় তলায় দান দাক্ষিণ্য নিয়ে দাতার পক্ষে একটি একতরফা ভাগ করে এমন একটা ভাব দেখাবে বড় নিখুঁত দাড়িপাল্লায় ওজন করে বাটোয়ারা করে দিয়ে গেলেন তারা। সুবলের শ্বশুর এর সাথে জমির মাপ নিতে আসা আমিন সাহেব ও এই মাতব্বরদের একটা রফা হয়েছে গোপনে। তবে সুবলের অনীহা দেখে এরা চিন্তিত, ভাগ সমাধা করে কি করে? যাদের ভাগ তারাই যদি এত চুপচাপ থাকে, আর ভাগ না হলে তারাই বা উপটৌকনের ভাগই হবে কিভাবে? একজন মাতব্বর বলে বসলেন, তোমাদের যদি ভাগাভাগির কোনো রকম ইচ্ছা নাই, আমাদের ডেকে আনলে কেন? খামোখা লোকগুলোর সময় নষ্ট করো। সুবল রেগে গেল, কে ডেকেছে আপনাদের? একজন মৃত্যুপথগামী অথচ স্বভাবদোষে পরশ্রীকাতর, পরছিদ্র অন্বেষণকারী, পরনিন্দা পরচর্চায় সিদ্ধহস্ত বুড়ো তার ফোকলা দাঁতে খাবি খেতে খেতে বলল, এত যে চ্যাটাং চ্যাটাং কথা কও, তোমার শ্বশুরই তো আমাদের জনে জনের বাড়িতে ঘুরে ডেকে এনেছে বাপু। সুবল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সুদূরে উঠানের যে প্রান্তে এ পরিবারের সম্পত্তি সকল একসাথে জড়ো করা হয়েছে, তারই এক প্রান্তে লোক লাগিয়ে এ কর্ম যে সমাধা করেছেন সেই নাটের গুরু সুবলের শ্বশুর আত্মগর্বে গর্বিত হয়ে স্ত্রী কন্যার সাথে দণ্ডায়মান। সবিতার শরীরটা ভালো নেই, তবুও তাকে নিয়ে এসেছেন তারা। মেয়ের জোরেই জামাতার উপর তাদের জোর। সুবলের ভাবান্তর না দেখে পঞ্চায়েতের লোকেদের মনোক্ষুণ্ণতা লক্ষ্য করে শ্বশুরমশাই ভয় পেলেন, অনিবার্য জয়ের খেলা ভণ্ডুল হয়ে যাবে না তো? মেয়ে আলাদা সংসার করুক সুবলের সাথে, এই ইচ্ছে তার। সুবলের শ্বশুরমশাই মনতোষবাবু এগিয়ে এলেন ময়দানের মাঝখানে। একটা প্লেয়ার যেমন
পরিবর্তিত খেলোয়াড়ের বদলে খেলার হাল ধরে তেমন ভঙ্গিমায়। সুবল কি বলবে, বাচ্চা ছেলে, এসব বিষয় আশায়ও বোঝেই বা কি, আমি বরং ওর হয়ে দেখে শুনে নিচ্ছি। মাতব্বরদের ছিল মীমাংসা হয়ে যাবার ভয়। মিউচুয়াল হলে রাতে মদ, মাংস, খেউর গান হাতছাড়া হবে। তারা জানে মনতোষবাবুর মনোবাঞ্ছা পূর্ণ না হলে তিনি গ্যাটের এক নয়াও খরচ করার লোক নয়। ফলত কিছুটা হলেও হালে পানি পেয়ে তারাও নড়ে চড়ে বসল। হ্যাঁ, তাই হোক। আরে আরে একে অপরের দিকে তাকালো, আর একটা একটা করে সবকিছু এনে জড়ো করতে লাগলো দুটো বখরায় উঠোনের মাঝখানে। যে বখরাটা বিমলের সেদিকে চেয়ে কেউ কেউ আবার মাঝে মাঝে টোকনা মেরে মেরে বলতে থাকলো, বিমল বাবা, তুমি শিক্ষিত ছেলে, দেখে বুঝে নাও, পরে যেন বলো না এ ভাগ তো এক পেশে সামঞ্জস্যহীন, আপনার সব এক চোখ। বিমলের কোনো গাত্রোত্থান হলো না। বিমল একইভাবে মায়ের পায়ের কাছে রইল বসে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে রইল সুবল, যেন কে তাকে চাবুকের বাড়ি মেরে পিঠখানা ফালা ফালা করে দিচ্ছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে শ্মশানপুরীতে স্বামী পুত্র আত্মীয় পরিজন হারা হয়ে হস্তিনাপুরের কোনো মহিলাও এমনটি কেঁদেছিল কিনা ঈশ্বর জানেন। মণিমালা কেবল নিষ্পলক দৃষ্টিতে মাটির দিকে চেয়ে রইল পাথর হয়ে। এক ফোঁটা জলও আজ তার চোখ থেকে গড়িয়ে পড়ল না। সবশেষে মৃত্যু পথগামী শাশুড়ি ঠাকুরুনকে দেওয়া কথা সে রাখতে পারল না, বুক দিয়ে রুখতে পারল না পরিবারের ভাগ।